খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় বিজেপির মিত্র দল ত্রিপুরা মোর্চার শীর্ষ নেতা সীমান্তে দেখেন উত্তেজনাকর পরিস্থিতি, এই সাইডে এখানে বিশ্ব দেখেন জাতীয় পতাকা লোকে নিয়ে ভারত বাংলাদেশ দখল করার জন্য ভাবে প্রস্তুত ৩৫,০০০ সৈন্য রেডি করেছে। বাংলাদেশ ভেঙে একটা হিন্দু রাষ্ট্র গঠন করবেই ভারত। এই ঘোষণার পর ভারতের সাথে যুদ্ধটা মোটামুটি নিশ্চিত মারি। ভারত এবার বাংলাদেশকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, শুধু তাই না, ভারতের হিন্দুরা এবার রেগে গিয়ে বলতেছে আমরা বাংলাদেশের চট্টগ্রাম দখলে চাই। ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেই পেয়েছেন তারা কিন্তু অলরেডি বাংলাদেশের বর্ডার গার্ডের সামনে পর্যন্ত এসেছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখব আজকের ভিডিওর বিস্তারিত। ভারত বাংলাদেশ দখল করার জন্য ভাবে প্রস্তুত ৩৫,০০০ সৈন্য রেডি করেছে। আর ট্যাঙ্ক, কামান, গোলা যা লাগে সমস্ত সীমান্তে মোতায়েন করা শেষ। এবং আক্রমণটা করবে মেঘালয় থেকে, রাঙ্গামাটি থেকে, কুমিল্লা থেকে একযোগে আক্রমণ করবে। এবং সেই আক্রমণটা হবে আপনার এই ২ তারিখে আক্রমণটা শুরু হবে। তারা যশোর ক্যান্টনমেন্টের পাশ কাটাইয়া ঢাকা চলো ৭১ সালে যেমন ২ ডিসেম্বর ঢাকা চলো বলে তারা অভিযান চালিয়েছিল, সেরকম ভাবে একটা অভিযান চালিয়ে ঢাকা দখল করে নিবে। তাহলে আমি কেন কথাগুলো বলতেছি? আমি কথা বলতেছি ভাই, আমাদের বাংলাদেশের মানুষের এখন চরম বিপদ। বাংলাদেশের মানুষগুলো এখন চরম বিপদে আছে, কারণ এখন আমরা আতঙ্কিত। এটা পুরো দেশের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে। সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক হবে যে একজন অধ্যাপক, এত বড় মাপের মানুষ, সে বলতেছে কোন কোন অস্ত্র নিয়ে কোন হান দিয়ে ভারত হামলা করবে। পুরো দেশটাকে আতঙ্কিত করে চলতেছে প্রমাণ করার জন্য। কারণ এই মুহূর্তে আপনি যত ভারত বিরোধী দেশের সর্বনাশ হয়ে যাক, দেশের হোগা মাইটা চাঙ্গে উঠে যাক, দেশটা ভারতের পতাকা আমাদের এই বুয়েটের গেটে, নটরডেমের গেটে, নোয়াখালীর এক গেটে দেখছি যে পতাকা আইকা তার উপর দিয়ে হাঁটার ব্যবস্থা করছে, অর্থাৎ ভারতীয় পতাকাকে পাড়া দিয়েছে। এটা বর্তমান সভ্য জামানায় কেউ করতে পারে? কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে? পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যে কোনো রাষ্ট্র হোক, তাদের দেশের পতাকা পায়ের নিচে পদদলিত করবো আমি কেন? আর পদদলিত যখন করেছি আমি, তখন এটা রিয়াক্ট হিসাবে ভারতও বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে। তাহলে এটা শুরু করলো কে? আমরা শুরু করলাম। আবার এক দাদা বলতো, আরির ছেলে মিনা হাতির ভাঙে সিনা। একটা এতিম ছিল, রানী মানে বিধবার ছেলে ছিল, সে লাঠি দিয়ে ঘুরতো যে বাঘ হাতি যা আছে সব সে মেরে ফেলা একলাই। এরকম অপরিণমদর্শী লোকজনের হাতে ভাই আমরা পড়ে গেছি, দেশটা পড়ে গেছে। এই জন্য আমরা আতঙ্কিত এবং ভয়ে বলতেছি এগুলো, যে ভয়টা হলো এই। এগুলা কি সহ্য করা যায়? আবার প্রশ্ন বর্তমান প্রতিটি বাংলাদেশের নাগরিকের কাছে, এগুলা কি প্রশ্ন করা যায়? আপনি আওয়ামী লীগ করেন কিংবা বিএনপি করেন কিংবা জামায়াতে ইসলাম করেন, কিংবা আপনি যেই হন না কেন, আপনি আপনার প্রথম যে পরিচয় সেটি হচ্ছে আপনি একজন বাংলাদেশী। একজন বাংলাদেশী হিসাবে ভারতের জনগণ সিলেটের সীমান্ত দিয়ে এভাবে ঢোকার চেষ্টা, মানে তারা ঢুকে যাবে এবং তারা এমন ভাবে তাদের প্রস্তুতি যে সামনে কোন বাংলাদেশী নাগরিককে পেলেই হলো শুধু পাওয়া দেওয়া কথা, আর তাকে হত্যা করতে কিংবা তাকে নিহত করতে 1 সেকেন্ড মনে সময় লাগাবে না, কারণ তাদের যে অবস্থা। আমার কথা হচ্ছে, বর্তমান এরা যদি
কোনোভাবে ঢুকে যায়, বাংলাদেশের আইন অনুযায়ী যে পদক্ষেপ নেওয়া দরকার, প্রতিটি পদক্ষেপ খুব কঠিনভাবে নেওয়া দরকার। শুধু এটাই না, আমি বলবো যারা নাকি বর্তমান সিলেট থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে কোনোভাবে এরা যদি ঢুকে যায়, আপনারা সাধারণ জনগণ এদেরকে আগে উত্তম মধ্যম দিবেন ইচ্ছা মতো, তারপরে পুলিশ কিংবা প্রশাসনের হাতে তুলে দিবেন। কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যদি কোনো যায় ঝামেলা থাকে সেটা হচ্ছে দুই দেশের সরকার বোঝাপড়া করবে, তাই নাকি? কিন্তু কোন দেশের নাগরিক যদি বর্ডার টপকিয়ে আইন কানুনের আপনার তোয়াক্কা না করে যদি এভাবে সীমান্ত দিয়ে ঢুকে যায়, তাহলে এর কঠিন শাস্তি বা চরম নিন্দা জানাচ্ছি। শুধু এটাই না, বর্তমান আমাদের বাংলাদেশের সমন্বয়কারী কিংবা উপদেষ্টা যে বা যারা আছে, আপনারা কি বৈশা বৈশা লোক খাইতেছেন? হ্যাঁ, আমি অনেক দিন ধরে, শুধু আমি না, মুফাজ্জল ইসলাম ভাই বা আদার্স অনেকেই আছে, অনেক দিন ধরে কথা বলতেছিলাম যে আপনারা এগুলাকে খুব কঠোর ভাবে এবং কঠিন ভাবে আপনি এগুলাকে হ্যান্ডেল করেন, না হলে দেশের একটা ভয়ঙ্কর একটা অবস্থানে মনে করেন পরে চলে যাবে। আজকে এই দিনটা দেখতে হলো। আপনি ভাবতে পারেন তারা সীমান্ত দিয়ে ঢুকার চেষ্টা, হ্যাঁ, না জানি মনে হয় ঢুকেই গেছে। আপনি কল্পনা করতে পারেন একটা দেশের উপরে আক্রমণ, একটা দেশের উপরে আক্রমণ, আপনি বিষয়টাকে কিভাবে দেখতেছেন বলেন? আমার প্রশ্ন আপনার কাছে, আজকে বাংলাদেশ কেন এই দিনটা দেখতে হলো বলেন? কত বড় সাহস যে ভারত এইভাবে আক্রমণ করবে এই সমন্বয়কারীদের জন্য? কত বড় স্পর্ধা তাদের! আপনি ভাবতে পারেন যে তারা ডিরেক্ট সিলেটের সীমান্ত দিয়ে তারা বাংলাদেশকে এভাবে আক্রমণ করতে চায়? এটা কখনোই ভালো কিছু বয়ে আনবে না। তাই আমি একটা কথাই বলতে চাই, বর্তমান সমন্বয়কারীরা যে বা যারা আছেন, আপনারা যদি অতি দ্রুত এটার পদক্ষেপ না নেন, তাহলে আপনাদের বিচার বাংলাদেশের প্রতিটি জনগণ করবে, অতি দ্রুত করবে। বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব মমতার। দর্শক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য দিয়েছেন। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি এই কথা বলেছেন। খুবই কষ্ট পেয়েছি। অন্তত ভাবছিলাম যে যেখানে বিজেপি সরকার মারাত্মকভাবে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারণা শুরু করেছে সারা বিশ্বব্যাপী, তাদের দেশ তো বটেই, তাদের মিডিয়াগুলোকে তো উস্কে দিয়েছে রীতিমতো। সেটা বাংলাদেশের সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই বক্তব্য। ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একই সুর মেলালেন। বোঝা যাচ্ছে যে রসুনের যে মাথা, ওই গোড়া এক জায়গায়। এটা মনে হয় তাই যে বাংলাদেশ প্রশ্নে তারা এক, যে বাংলাদেশকে বাড়তে দেওয়া যাবে না, বাংলাদেশকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, বাংলাদেশের শেখ হাসিনার মতো নতজানু সরকার দরকার। শেষ পর্যন্ত এই ইস্যুতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী আর মমতা একই হয়ে গেলেন। নতুবা এত অসম্মানজনক একটি প্রস্তাব, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের দেশে দেশে যেখানে গৃহযুদ্ধ, অশান্তি, সেখানে পাঠায় জাতিসংঘ, সেখানে সবচেয়ে বড় শান্তিরক্ষী মিশনের সবচেয়ে বেশি সংখ্যায় কাজ করে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যরা। সেই দেশটিতে পাঠাতে বলছে শান্তিরক্ষী বাহিনী। কেন বলছেন? যে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে এবং হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হইল বাংলাদেশে এমন একটা পরিস্থিতি, কোথায় কোথায় সেই পরিস্থিতি? সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় এই কথা বলেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। এই সময় বাংলাদেশ প্রসঙ্গে দেশটির সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেন তিনি বলেন, আমরা প্রস্তাব দিলাম, এই নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন, রাষ্ট্রসংঘের অর্থাৎ জাতিসংঘের নজরে আনা হোক বিষয়টি। এটা খুবই উস্কানিমূলক একটা বক্তব্য। বিধানসভায় মমতা বলেন, বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতার অসম্মান করা হচ্ছে। কে করছে? সোশ্যাল মিডিয়াতে কতগুলি ফেক আইডিতে কারা করছে উদ্দেশ্যমূলক ভাবে, এগুলোকে নজরে নিতে হবে। আর কলকাতায় তো বাংলাদেশ মিশনের পাশে প্রকাশ্যে পড়ানো হলো জাতীয় পতাকা এবং পশু পুত্তলিকা দাহ করা হয়েছে। আর এখানে সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে কারা কোথায় কি করছে। এইটা একটা বড় ইস্যু হয়ে গেল।
বাংলাদেশে ভারতীয় পতাকাকে লাগাতার অসম্মান করা হচ্ছে, সেসব ছবি গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ব্যাপারে পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষের মনে ক্ষোভ ও রাগ তৈরি হয়েছে। এভাবে জাতীয় পতাকার অমর্যাদা করা ঠিক হচ্ছে না। আমি ইসকনের সঙ্গেও কথা বলেছি। এটা একটা স্পর্শকাতর ব্যাপার, যেটা আমাদের সবাইকে আঘাত দিচ্ছে। মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় আছি। কি করছে ইসকনের চিন্ময় দিক, তার সমর্থকরা যে কাণ্ড করেছে, একজন আইনজীবী মারা গেছে, তারপরে তো বাংলাদেশ সাথে সাথে ইসকনকে নিষিদ্ধ করেনি। তাহলে সমস্যাটা কোথায়? বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেসব ব্যাপারে ইন্টারফেয়ার করব না আমি, কারণ বাংলাদেশ অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। কিন্তু আপনার এখতিয়ারের মধ্যে পড়ে না, আর আপনি বলে দিলেন যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো হোক বাংলাদেশে অশান্তি নিয়ন্ত্রণে। অশান্তি পশ্চিমবঙ্গে নাই, অশান্তি ভারতবর্ষ জুড়ে নেই। মমতা বলেন ভারতের জাতীয় পতাকার অপমান এভাবে মেনে নেওয়া যেতে পারে না। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাচ্ছি, ওই দেশে কেন্দ্রীয় সরকার প্রতিনিধি পাঠাক, শান্তির বার্তা নিয়ে। তাদের ধর্ম পালন করার অধিকার আছে। জানা গেছে মমতার এই প্রস্তাব আবেদন আকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠাবেন বিধানসভার স্পিকার। মমতা আরো বলেন, প্রধানমন্ত্রী না পারলে পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সংসদকে জানাক। এমন ঘটনা ঘটে চললে আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। একবেলা খাবো, দরকার হলে একটা রুটি ভাগ করে খাবো। আমাদের লোক অত্যাচারিত হোক চাই না। মানে কি? আমাদের লোক কেমনি হলো? আমাদের লোককে ফিরিয়ে আনা মানে হিন্দু ধর্মের যারা, তারা ভারতের লোক, তারা বাংলাদেশের লোক না। এই দৃষ্টিভঙ্গিটা, এই বক্তব্যটাই তো সাম্প্রদায়িক। এই জন্য আমি বললাম যে আমি খুবই আহত হয়েছি, মর্মাহত হয়েছি যে মমতাও নরেন্দ্র মোদীর ফাঁদে পা দিলেন। এটা কেমন কথা? বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু, তাদেরকে বলছে এটা আমাদের লোক, তাদেরকে আনা হোক, দরকার হয় একবেলা খাবো। এগুলো খুব পপুলারিস্ট মানে কথাবার্তা, মানে মানুষ জনতুষ্টি কথাবার্তা আছে না, মানুষ খুশি হবে না মমতা দিয়ে আমাদের পক্ষে বলছে, এই টাইপের কথাবার্তা। এইরকম সস্তা রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো আগে ভাবতাম যে না, তার মধ্যে একটা আলাদা লুক আছে, অন্তত সে বিজেপির ফাঁদে পা দেবেন। এখন তো দেখছি যে পুরো নরেন্দ্র মোদী এক কাঠি, তারপর দুই কাঠি উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, কয়েকদিন আগে এই রাজ্যের প্রায় ৭৯ জন মৎস্যজীবী ভুল করে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশে। তাদের বাংলাদেশের থানায় নিয়ে যাওয়া হয়, তারপর জেলে নিয়ে যাওয়া হয়, তারা এখনো মুক্তি পাননি। কেন্দ্রীয় সরকারকে বারবার বলে কোনো লাভ হয়নি। আমরা কেন্দ্রকে বলেছি, কিন্তু আদৌ তাদের মুক্তি দেওয়া হয়নি। অথচ এখানে বাংলাদেশের ট্রলার ডুবে গিয়েছিল, আমরা তাদের উদ্ধার করে দেশে পাঠিয়েছি, কিন্তু আমাদের লোককে ওরা ছাড়েনি। কেন্দ্র ব্যাপারটা দেখুন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার ব্যাপারে বাংলাদেশের মানুষের যে পরিমাণ সহানুভূতি আছে, উনি একবার টেলিফোন করতেন। আমি জানি না, এই ঘটনা আগে শুনি নাই, ৭৯ জন মৎস্যজীবী ভূমিতে ঢুকছেন এবং তাদেরকে জেলে ঢুকানো হয়েছে। এটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা খুবই সামান্য ব্যাপার। উনি যদি একটা টেলিফোন ডক্টর মোহাম্মদ ইউনূসকে করেন যে এরকম একটা ঘটনা ঘটছে, ছেড়ে দেন, এটা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যায়। এইটা মেনশন করে আবার একটা ট্রলার ডুবে গিয়েছিল, তাকে উদ্ধার করছে, এই রেফারেন্স দেওয়ার দরকার নেই। এটা কেন, কি কারণে ঘটছে, এটা তো খুব সিম্পল ব্যাপার। এটা বিধানসভায় মানে বক্তব্য দিয়ে এটা দৃষ্টি আকর্ষণ করা উচিত হয়নি। আমি খুবই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভারতীয় পত্র পত্রিকা বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে, এবং এটা যেন যুদ্ধ নয়, রীতিমতো নারকীয় যুদ্ধ, রীতিমতো তাণ্ডব। আমরা অতীতে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক দেখেছি, খুব তলানিতে পৌঁছে গিয়েছিল, এবং চীন বিগত দিনে ভারতের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে, এবং সীমান্তে যে যুদ্ধ হয়েছে, হাতাহাতি যুদ্ধ, সেখানে প্রায় ১০০০ খানিক ভারতীয় সৈন্যের হতাহতের খবর আমরা পেয়েছি। কিন্তু ওগুলো নিয়ে কখনোই ভারতীয় পত্রপত্রিকার যে নোংরামি, তাদের যে লম্ফঝম্প এবং তাদের যে প্রচার, আমরা কখনোই দেখিনি। আবার পাকিস্তানের সঙ্গে তাদের যে দ্বন্দ্ব এবং সংঘাত, এটা লেগেই আছে। কাশ্মীরে তো বটেই, পাঞ্জাবের কিছু অংশে, সীমান্তের বাইরে অর্থাৎ পিন্ডিতে এবং দিল্লিতে, কূটনৈতিক, সামরিক, আরও অনেক কিছু।
এবং এই যে লাস্ট যে নির্বাচন হলো, নির্বাচনের আগে যখন বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তো তিনি মিস্টার জয়শঙ্করের উপস্থিতিতে যে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন জাতিসংঘের অধিবেশনে, অমনভাবে আসলে তার যে নানা জুলফিকার আলী ভুট্টো দিতে পারেননি। এবং মিস্টার জয়শঙ্কর অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত ভদ্রলোক, তিনি বিলাওয়াল ভুট্টোর এই অবমাননাকর যে কথোপকথন, বডি ল্যাঙ্গুয়েজ মানে শারীরিক অঙ্গভঙ্গি এবং মুখভঙ্গি অনেকটা ভেংসি কাটার মতো করে যে সকল কথা বলেছেন, তিনি নীরবে সব কিছু হজম করেছেন। এবং সেই যে তার যে অবমাননাকর সেই দৃশ্য ভারতীয় পত্রপত্রিকা দেখেছে, মিডিয়া দেখেছে, গণমাধ্যম দেখেছে, সোশ্যাল মিডিয়া দেখেছে। কিন্তু এখন তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছে, ঠিক ওইরকম কথা তারা পাকিস্তানের কারো বিরুদ্ধে বলে না। এমনকি তালেবানের মোল্লা ওমর কিংবা দেখা গেল যে ওসামা বিন লাদেন, এদের সম্পর্কেও ভারতীয় মিডিয়া বা পত্রপত্রিকা এতটা কট্টর হয়নি। এখন ভারতের সোশ্যাল মিডিয়াগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাচ্ছিল্য করে বলার চেষ্টা করছেন মোল্লা ইউনূস, এবং তার সরকারকে একটি জঙ্গিবাদী সরকার বলার চেষ্টা করছেন। এবং প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটি এখন আর রাখা সম্ভব নয়। এখান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া, সীমান্ত সিল করে দেওয়া, তারপর বাংলাদেশে যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক্সপোর্ট হয়, যার উপর আসলে আমাদের এই সমাজের অনেক কিছু নির্ভর করে, চাল, ডাল, আটা, ময়দা, তারপর পেঁয়াজ, রসুন থেকে শুরু করে আরও অনেক কিছু, সামাজিক মাধ্যম, গণমাধ্যমের একটা বিরাট অংশ সরকারকে, অর্থাৎ দিল্লি সরকারকে বারবার প্রভোগ করছে যে ইমিডিয়েটলি বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এগুলো রপ্তানি বন্ধ করতে হবে। আবার সামাজিক একটা যাকে বলা হয় অস্থিরতা আলটিমেটলি তারা তৈরি করে ফেলেছে মিডিয়াগুলো। এবং এটা কেমন দেখুন, আমাদের দেশের দুজন ইউটিউবার যারা দেশের বাইরে থাকেন, একজনের নাম পিনাকি, ডক্টর পিনাকি, আর একজনের নাম হলো ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, না বললে হয়তো অনেকে চেনেন না, আমেরিকাতে থাকেন ইলিয়াস। তো এই দুইজন, তো এর মধ্যে ডক্টর পিনাকি ধরুন তিনি পেশায় একজন ডাক্তার, বয়সও আমাদের সমবয়সী, কর্মজীবনে বেশ সফল। এখন লরিয়েল নামক একটা কোম্পানিতে তিনি চাকরি করছেন, ইটস এ ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড। বাংলাদেশেও তিনি একটা ওষুধ কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের এই সমাজে যে কোনো বড় কথা বলার জন্য যতটুকু শিক্ষা দরকার, দীক্ষা দরকার, পেশায় যতটা ব্যুৎপত্তি দরকার, ওটা পিনাকির আছে। তো পিনাকির ভাষা, পিনাকির বক্তব্য নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সঙ্গে, তার শিক্ষার সঙ্গে, তার পরিবারের সঙ্গে মিলে যায়। কিন্তু সে তুলনায় ইলিয়াস বয়সে একেবারেই নবীন, এবং তিনি বাংলাদেশের একটা সাধারণ গণমাধ্যমে একেবারে সাধারণ একজন সংবাদকর্মী ছিলেন, তেমন কেউ না, নিউজ এডিটরের পর্যায়ে তিনি কখনো ছিলেন না। তো এই দুজন দেখা গেল অপপ্রচার বলেন, প্রচার বলেন, ইনফ্লুয়েন্স বলেন, গালাগাল বলেন, কিংবা যা কিছুই বলেন, সেগুলো করে বাংলাদেশের একেবারে সবচেয়ে অভিজাত পত্রিকা, আভিজাত্যের মানে যেমন ভারতে আছে দেশ পত্রিকা, একসময় স্টেটসম্যান ছিল, এখন হিন্দু আছে, মানে এগুলো ভারতীয় পত্রপত্রিকার মধ্যে দ্য টেলিগ্রাফ আছে, এগুলো খুবই যাকে বলা হয় আভিজাত্যের লক্ষণ, এলিট সোসাইটির সিমটম। যেমন ইকোনমিস্ট, নিউজ উইক, তারপরে নিউ ইয়র্ক টাইমস, এরপর দ্য টাইম ম্যাগাজিন, ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন, এগুলো কেবলই মাত্র একটা পত্রিকা নয়, এরা একটা কমিউনিটি হোল্ড করে। তারপরে তারা নিজেদেরকে এলিট মনে করে। তো এরকম অনেক বিষয় সমাজের কিংমেকার হিসেবে, পৃথিবীর কিংমেকার হিসেবে তারা
নিজেদেরকে মনে করে। তদ্রুপ বাংলাদেশে এই দুটো পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টার সেই 90-এর দশক থেকে আজ অবধি তারা এই দেশের কিং মেকার, যেই রাজা হোক না কেন সেই রাজাকে ক্ষমতায় নেওয়া, তারপরে রাজাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, নতুন রাজা তৈরি করা, এই সকল কর্মকাণ্ড নিয়ে যত কল্পকাহিনী আছে সেগুলোর ম্যাচ মেকার হিসেবে ডেইলি স্টার এবং প্রথম আলোর নাম আসে। আর এই পত্রিকার যে দুজন সম্পাদক আছেন, জনাব মতিউর রহমান প্রথম আলোর আর মাহফুজ আনাম, তারাও নিজেদেরকে একেবারে ফাদার অব দ্য এলিট সোসাইটি, ফাদার অব দ্য ইন্টেলেকচুয়াল সোসাইটি, তারপরে ফাদার অব দ্য ডিপ্লোম্যাটিক সোসাইটি, এরকম অনেক কিছু উপাধিতে তাদেরকে মানে আখ্যা দেওয়া যায়। এবং এখন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, বলতে গেলে বলা হয় যে তাদেরই সৃষ্টি। তারা যেভাবে 111 তৈরি করেছেন, আবার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আউট করেছেন, আবার ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। ডক্টর ইউনূসের কে উপদেষ্টা হবেন, কে প্রেস মিনিস্টার হবেন, তারপরে কে প্রেস সচিব হবেন, সবই এ দুটো পত্রিকা থেকে নির্ধারণ করে দেওয়া হয় বলে জনশ্রুতি রয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে এদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু বাংলাদেশের যে কোনো ক্ষমতার কেন্দ্র, সেটা সচিবালয়ের ক্যাবিনেট ডিভিশন বলেন কিংবা সেনা সদর বলেন, তাদের চেয়ে কোনো অংশই কম নয়। তো সেই দুটো পত্রিকা রীতিমতো মহরুম হয়ে গেছে, অসহায় হয়ে গেছে দুইজন ইউটিউবারের কারণে, ডাক্তার পিনাকির কারণে আর ইলিয়াস হুসাইনের কারণে। তো বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের মতো একটা সীমিত জায়গা, যেখানে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো একটা এস্টাবলিশমেন্ট পুরো অসহায় হয়ে পড়েছে, তারপরে অস্তিত্ব সংকটে পড়েছে দুইজন ইউটিউবারের কারণে। তো বাংলাদেশে যদি এই অবস্থা হয়, ভারতে যেহেতু সেখানে মার্কেট মানে সোশ্যাল মিডিয়ার যে মার্কেটটি আরও বিশাল, এবং সেখানে আরও অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার রয়েছে, সেই তুলনায় বাংলাদেশে যারা ইনফ্লুয়েন্সার তারা কোনো ইনফ্লুয়েন্সারই নন। তো অনেক বড় বড় পত্রিকা তাদের ইউটিউব চ্যানেল আছে, অনেক টেলিভিশন তাদের ইউটিউব চ্যানেল আছে, আবার সেই সকল টেলিভিশনের সম্পাদক থেকে শুরু করে বড় বড় সংবাদকর্মী তাদের ইউটিউব চ্যানেল আছে, তারপরে ফেসবুক পেজ আছে, এবং সেখানে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু প্রচার করা হচ্ছে। তো প্রচার করে করে তারা ভারত সরকারকে একটা চাপের মধ্যে রেখেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, বাংলাদেশ দখল করতে হবে, এখানকার হিন্দুদেরকে আশ্রয় দিতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে একটা উচিত শিক্ষা দিতে হবে, দাঁত ভাঙা জবাব দিতে হবে, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে একদিনের জন্য হলো তাকে ক্ষমতা চেয়ারে বসিয়ে নরেন্দ্র মোদীর যে একটা ক্ষমতা আছে, দিল্লির যে একটা ক্ষমতা আছে, এটা প্রমাণ করতে হবে। এই কথা ক্রমাগত বলার কারণে কি হলো, ভারতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেটা ইতিপূর্বে কখনো হয়নি। বাংলাদেশে যেমন ডেইলি স্টারের সামনে গরু জবাই, প্রথম আলোর সামনে গরু জবাই করে জিয়াফত করা হয়েছে, ডেইলি স্টারের সামনে ডেইলির পরিবর্তে দিল্লি স্টার লিখে সেখানে সে দিল্লিকে সামনে রেখে নামাজ আদায় করার চেষ্টা করা হয়েছে, তদ্রূপ এই কলকাতার মাটিতে বাংলাদেশের হাইকমিশনে সেখানে উগ্র হিন্দুত্ববাদীর নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা আক্রমণ চালিয়েছে। ভারতের মধ্যে এরকম একটা গণতান্ত্রিক দেশ, সুদীর্ঘ তার পথযাত্রা গণতন্ত্রের পথে, সেখানে অন্য দেশের একটি কনসুলেটে কিংবা হাইকমিশনে কিংবা দূতাবাসে এইভাবে আক্রমণ হয়েছে সরাসরি আমার জানা নাই, আপনাদের জানা থাকলে আপনারা বলবেন। এই কর্মটি করেছে কিন্তু ভারতীয় মিডিয়া, পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম, এবং সেখানকার যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে এই গণমাধ্যম উত্তেজিত করে ফেলেছে। ফলে অনেক বড় বড় রাজনীতিবিদ যারা বাংলাদেশের ব্যাপারে বন্ধু ভাবাপন্ন ছিলেন, তারা তাদের অবস্থান পরিবর্তন করে এখন বাংলাদেশের বিপক্ষে বলছেন। যারা বাংলাদেশের ব্যাপারে খুব নেতিবাচক ছিলেন, বেশ কয়েকজন বিধায়ক মানে ওদের দেশের যারা সংসদ সদস্য, তো তারা এখন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার জন্য, এমনকি গেরিলা যুদ্ধ করার জন্য
তারা হুঙ্কার দিচ্ছে যে সরকার যদি না করে তাহলে তারা লোকজন নিয়ে সীমান্তে এসে নিজেরাই আক্রমণ করবে। তো এই টোটাল কাজগুলো ভারতের মিডিয়াগুলো ম্যাটিকুলাসলি পরিকল্পিতভাবে অঙ্ক কষে কষে তারা করে যাচ্ছে। আবার অন্যদিকে সরকারের পক্ষ থেকে এগুলোকে দমন করা হচ্ছে না, নিষেধ করা হচ্ছে না, সাজেশন দেওয়া হচ্ছে না। তারা এদেরকে প্রবোধ দেওয়ার জন্য যেটা বলার চেষ্টা করছে যে আমরা বাংলাদেশের ব্যাপারে কনসার্ন এবং আমরা কূটনৈতিক চ্যানেলে দুটো কাজ একসঙ্গে করছি। ইউনূস সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছি, শেখ হাসিনাকে নিয়ে আমাদের যে প্ল্যান সে প্ল্যান আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। আবার বাংলাদেশের সঙ্গে যে আমাদের স্বাভাবিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, এটা আমরা কোনো অবস্থাতেই বন্ধ করতে পারছি না। এর কারণ হলো আমরা যদি এটা বন্ধ করে দিই তাহলে এখানে অটোমেটিক্যালি পাকিস্তান ঢুকে যাবে, চীন ঢুকে যাবে। তো এর মধ্যে আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে অন্ততপক্ষে সীমিত আকারে হলেও ভারতের যে আকাশ বাংলাদেশের বিমানের জন্য বন্ধ করে দেওয়া উচিত। তো এই জিনিসগুলো মানে এই গত 100 দিনে ক্রমশ অসহ্য হয়ে পড়ছে, এগুলো শোনা যাচ্ছে না। আর এখন ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে বিভিন্ন ক্লিপ সংক্ষিপ্ত আকারে আমাদের বাংলাদেশের দর্শক যারা আছেন, সাধারণ মানুষ আছেন, তাদের কাছে চলে আসছে এবং এই জিনিসগুলো কারো কারো মনে ভয় ধরিয়ে দিচ্ছে, কারো কারোর মনে সরকারের প্রতি যে আস্থা রয়েছে সেই আস্থা কমিয়ে দিচ্ছে এবং সরকারকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদের দেশীয় গণমাধ্যম, আমাদের দেশীয় যে সামাজিক মাধ্যম, তাদের ভূমিকা বলতে গেলে শূন্য, একেবারে শূন্য। এর কারণ হলো যে ওরা যেভাবে বলে এবং ওদের বলার সঙ্গে যেভাবে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে, একটা চেইন থাকে, আমাদের দেশে আসলে সেরকম কেউ নেই। আমরা যারা 2-4 জন এই পলিটিক্যাল বিষয়াদি নিয়ে কথাবার্তা বলি, আমরা একান্ত নিজেদের মতো করে বলি। আমাদের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, কখনো কথা হয়নি, সরকার থেকে আমরা কখনো কোনো অনুরোধ পাইনি। আবার সরকার বিরোধী কোনো শক্তিদের সঙ্গেও আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা পত্র পত্রিকা পড়ি এবং নিজেদের অভিজ্ঞতা, তারপরে নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং নিজেদের যে দৃষ্টিভঙ্গি, এগুলোকে একত্র করে আমরা যে যার মতো করে এখানে প্রচার করছি বা আমরা ইউটিউব করছি। কিন্তু সত্যিকার অর্থে একটি দেশকে রিপ্রেজেন্ট করে, একটি সরকারকে রিপ্রেজেন্ট করে বিদেশি একটা শক্তির বিরুদ্ধে লড়াই করা বা বিদেশি মিডিয়ার প্রতিটি কথা জবাব দেওয়ার জন্য যে শক্তিমত্তা দরকার, সেটি আমাদের মূলধারার গণমাধ্যম পারে, টেলিভিশন চ্যানেলগুলো পারে। তাদের প্রচুর এস্টাবলিশমেন্ট রয়েছে, তাদের জনবল রয়েছে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের যে ভিউ প্লাস তাদের যে ফ্যান ফলোয়ার আমাদের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে দেশের মূলধারার কোনো পত্রপত্রিকা এবং কোনো গণমাধ্যম এখনও পর্যন্ত ভারতের মিডিয়ার যে অপপ্রচার, এটার কাউন্টার তারা একটিও করেনি। এটি কেন করেনি আমি এটা বুঝতে পারছি না। আর দ্বিতীয়ত, সরকার কেন এই বিষয়ে গণমাধ্যমগুলোর সহযোগিতা নিচ্ছেন না বা গণমাধ্যমগুলোকে সহযোগিতা করার জন্য কেন আবেদন নিবেদন করছেন না বা তাদের সঙ্গে মত বিনিময় করছে না, তাও আমি বুঝতে পারছি না। কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, আমাদের দিন যত যাচ্ছে ততই আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং ওদের প্রচার এবং প্রোপাগান্ডার কারণে আমাদের কান ঝালাফালা হয়ে যাচ্ছে এবং আমরা একটা অনিশ্চয়তার দিকে এগোচ্ছি। আশা করি সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, বিশেষ করে প্রেস উইংয়ের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা বিষয়টি দেখবেন, ভাববেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মন্ত্রী পরিষদের বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্য এবং তাদের স্টেটমেন্ট শুনলে মনে হচ্ছে যে এই সরকার আসলে দেশটাকে সুষ্ঠুভাবে চালাতে আসেনি, বরং কোনো একটা সার্কাস পার্টি হয়ে তারা এসেছে এবং দেশের মানুষদের এক ভিন্ন রকমের সার্কাস দেখাচ্ছে। মানে তাদের মন্ত্রী পরিষদের এক একজন উপদেষ্টাদের বক্তব্য শুনলে মনে হবে তারা যেন একদম ভিন্ন একটা দেশ থেকে এসেছে, ভিন্ন একটা উপগ্রহ থেকে এসেছে। তাদের বক্তব্যের কোনো যুক্তি নেই। বন্ধুরা,
বিগত কাল শুধু ভারত নয়, সংঘবদ্ধ অপপ্রচার এখন বিশ্বব্যাপী চালাচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমনই দাবি করেছেন। মানে এতদিন আমরা শুনে এসেছি যে বাংলাদেশে যে সরকার এসেছে সেই সরকারকে একদমই পছন্দ করে না ভারত, সেই জন্য ভারত ইচ্ছে মতো অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এখন তৌহিদ হোসেন সরাসরি, দেখতেই পাচ্ছেন, সরাসরি আঙুল এরকম উঁচিয়ে বলছে যে শুধু ভারত নয়, সারা বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সারা বিশ্ব এখন লেগে গিয়েছে বাংলাদেশের পিছনে। এখানে কি বলছে দেখুন। উপদেষ্টা বলছেন গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এখানে হওয়া বিপ্লব নিয়ে খুব অখুশি হয়েছে। এটা এখন কেবল ভারত নয়, পুরো বিশ্বে অনেকটা সংঘবদ্ধ অপপ্রচারের রূপ নিয়েছে। এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশ এমন হয়ে গেছে যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয় এবং যেন তালেবানের মতো সরকার এসেছে প্রভৃতি। এমন অপপ্রচারকে খুবই অন্যায্য মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ মনে করে যে কোনো অপরাধ ছাড়াই বলি বানানো হচ্ছে। মানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন এই সার্কাস পার্টি সরকার কোনো অপরাধ করছে না এবং ভারত সহ সারা বিশ্ব এখন বাংলাদেশকে বলি বানাচ্ছে। কেবল ভারত নয়, পুরো বিশ্বে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে বিশ্ব। এটা প্রমাণ করার জন্য যে বাংলাদেশ এমন হয়ে গেছে যেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয়। আমি এই সরকারের লজ্জা নেই সেটা বহুদিন আগেই জেনে গিয়েছিলাম, কিন্তু এরা যে এতটা বেলজ্জে এবং নিজেদেরকে অপদস্থ করার জন্য যে এরকমভাবে উঠে পড়ে লেগেছে, এটাই এখন নতুন বিষয়। এখানে তৌহিদ হোসেন বলছেন এখানে সংখ্যালঘুদের নির্যাতন হয় না এবং আমাদের সরকার সবার জন্য সমান বিচার করে। আচ্ছা, আমি আমার মুখের তর্কে কিছু বলতে চাই না বা বেশি পুরনো কোনো তথ্য প্রমাণ ঘাঁটতে চাই না। আপনাদেরকে বিগত পরশুদিনের একটা নিউজ দেখাতে চাই। দৈনিক ইত্তেফাকে খবরটি ছাপা হয়েছে, 30শে নভেম্বর খবরটি ছাপা হয়েছে। খবরটির শিরোনাম হচ্ছে, চট্টগ্রামে আইনজীবী হত্যার 3 দিন পেরোলেও মামলা করেনি পরিবার, কারণ জানে না পুলিশ। এখন এই খবরটির একটি অংশে কি লেখা হচ্ছে একটু দেখুন। এদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে নগরের অন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুম্মার নামাজ শেষে একদল দুষ্কৃতিকারী পাথরঘাট সহ আশপাশ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল করিম। এখানে দুটো বিষয়, সংখ্যালঘুদের নির্যাতনে আসছি পরে। মানে বর্তমান এই ইউনূস সরকার, মৌলবাদী, জঙ্গিবাদী, আতঙ্কবাদী ইউনূস সরকার আমাদের গণমাধ্যমের গলাটাকে এমনভাবে চেপে রেখেছে, সেটার একটা জলজান্ত উদাহরণ এই খবরটাতে দেখুন। এখানে দৈনিক ইত্তেফাক বলছে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলা ও ভাঙচুর হয়েছে এমনটা বলার স্পর্ধা নেই এখন বর্তমান বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমের, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, অর্থাৎ সেখানে কিছু সংঘবদ্ধ হামলা হয়েছে, তবেই না সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাকশান নিয়েছে। সেখানে আমাদের লিডিং সংবাদ মাধ্যম কি বলছে, ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যম ডাইরেক্টলি বলতে পারছে না যে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে। এই হচ্ছে
আজ বর্তমানে বাংলাদেশের সরকার না, সার্কাস পার্টি সরকার, অবৈধ সরকারের গণমাধ্যমকে দেওয়া স্বাধীনতা, যেখানে গণমাধ্যম তার নিজের ইচ্ছেই কোনো কিছু করতে পারছে না। সরকারের আমরা যেটা লিখছি সেটা কেমন হলে সরকার পছন্দ করবে বা সরকারের মন মতো হবে, সেই অনুযায়ী এখন গণমাধ্যমকে খবর ছাপতে হচ্ছে। নইলে এরকমভাবে কেন লিখতে হবে? যেখানে সরাসরি প্রমাণ পাওয়া যাচ্ছে, সেনা এবং পুলিশ গিয়ে অ্যাকশন নিচ্ছে, সেই ঘটনাকে কেন দৈনিক ইত্তেফাক বলবে অভিযোগ পাওয়া গিয়েছে, হয়েছে, এটা কেন বলতে পারছে না? সুতরাং জামাত শিবির ও আমাদের ভীষণ বড় বড় বুদ্ধিজীবী যারা বলছে আমাদের গণমাধ্যমকে ফুল স্বাধীনতা দেওয়া হয়েছে, তো এই হচ্ছে আপনাদের দেওয়া স্বাধীনতা। এবার আসি আমাদের এই যে তহিদ সাহেব যেটা বলছে যে অপপ্রচার চালানো হচ্ছে হিন্দুদেরকে নিয়ে, এই সংবাদে তিনি যেটা বলেছে সারা বিশ্ব এখন অপপ্রচার করছে, সেই জায়গাটায় একটু আসি। এই যে গত পরশু দিনের ঘটনা, বিডি নিউজ 24 থেকে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমেই ছাপা হয়েছে। এই যে এখানে ডেটটা দেখুন, 29শে নভেম্বর 2024, গত পরশু দিন তার আগের দিনের ঘটনা। ওই যে আপনাকে দৈনিক ইত্তেফাকে যে টুকরো সংবাদটা দেখালাম, সেই টুকরো সংবাদের ফুল ঘটনাটা এখানে দেয়া হয়েছে। আমি একটু পড়ি, তারপরে আমাদের তহিদ হোসেন সাহেবকে মনে হয় নিজের গালেই বা নিজেদের সরকারের যত উপদেষ্টা মণ্ডলী আছে সবার গালেই একটা করে ঠাঁসিয়ে দিতে হবে। তারা নিজেরাই নিজেদেরকে দেবে, কারণ তারা যে দাবি করছে এবং বাস্তবে যে ঘটনা ঘটছে সারা বাংলাদেশে সেটা সম্পূর্ণ ভিন্ন। খবরটা পড়ছি বন্ধুরা। শিরোনামে বলা হচ্ছে চট্টগ্রামের পাথরঘাটায় 3 মন্দিরে হামলা ভাঙচুর, কয়েকশো লোক বিভিন্ন স্লোগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং শনি মন্দিরে ভাঙচুর করে, অন্য 2 মন্দিরের ফটক ভাঙা হয়। কবের খবর? 29শে নভেম্বরের খবর, বেশি পুরনো নয়, 2 দিন পুরনো খবর। আচ্ছা, চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের 3টি মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। দেখেছেন, আমি বললাম না, এই হচ্ছে আজকের অবৈধ সরকারের বড় বড় গলায় বলা যে আমাদের বাক স্বাধীনতা দেশে ফুল দেওয়া হয়েছে, গণমাধ্যম নিজের মতো করে সত্য তথ্য ছাপছে। তাহলে দেখুন, এখানে ছবি দেখতে পাচ্ছেন, পুরো ঘটনাটা পড়লে বুঝতে পারবেন যে কিভাবে হামলা চালিয়েছে মৌলবাদী জনগোষ্ঠী। তাহলে এরকম স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে হামলা হয়েছে, সেখানে গণমাধ্যম বলছে ভাঙচুরের অভিযোগ পাওয়া গিয়েছে, ভাঙচুর করা হয়েছে, এটা বলার হিম্মত নেই বর্তমান বাংলাদেশে যে কোনো গণমাধ্যমের। হ্যাঁ, এটা যদি মৌলবাদীদের নিয়ে কোনো তাদের বিষয়ের কোনো জিনিস হতো তখন সেটাকে হলপ না মানে সিলমোহর মেরে দেয়া হতো সেই খবরে। আচ্ছা, কি বলা হচ্ছে দেখুন, কয়েকশো লোক বিভিন্ন স্লোগান দিয়ে মন্দির লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং শনি মন্দিরে ভাঙচুর করে, অন্য 2 মন্দিরের ফটক ভাঙচুর করা হয়। পুলিশ বলছে 2 পক্ষের ইটপাটকেল নিক্ষেপের পর একটি মন্দিরের সামনে সামান্য ক্ষতি হয়েছে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আচ্ছা, মন্দির পরিচালনা কমিটির স্থায়ী সদস্যরা বলছে দুপুরে নামাজের পর, যেটা ইত্তেফাকে পড়লেন, দুপুরে নামাজের পর কয়েকশো লোকের একটি মিছিল আসে। এই সময় তারা হিন্দু ও ইস্কন বিরোধী স্লোগান দিতে থাকে। মিছিল থেকে দুর্বৃত্তরা শ্বেত সন্ন্যাসী মন্দিরের মূল ফটকের গেটে আঘাত করতে থাকে, কোপায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এই সময় তারা শনি মন্দিরের ভাঙচুর চালায় এবং রক্ষাকালী মন্দিরেও হামলা চালায়। আশেপাশের কয়েকটি দোকানেও হামলা হয়। দুপুরের আগে থেকেই মূল মন্দির এবং অন্য 2টি মন্দিরের সব ফটক বন্ধ করা ছিল।
কোনো কারণ ছাড়াই মিছিল করে এসে হামলা চালানো হয়। আচ্ছা, এই হচ্ছে সেই ইটপাটকেল ছোড়ার ছবি, আর এই হচ্ছে ফটক দেখতে পাচ্ছেন। দেখুন, এরকমভাবে ইটপাটকেল ছোড়া হয়েছে ওই গেটের বাইরে থেকে। এই সেই ইটপাটকেল যা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। গত পরশুদিন বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। আর কিভাবে ঘটেছে? কয়েকশো মানুষ একসঙ্গে এসে সংঘবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে। কাদের বিরুদ্ধে? ইস্কন এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়েছে এবং ঠিক এইভাবে ইটপাটকেল ছোড়া হয়েছে মন্দিরের ফটক ভাঙা হয়েছে। সেখানে আমাদের তার দুদিন পরে তহিদ হোসেন সাহেব এবং তার সরকার, বেলজ্জে সরকার, যাদের মুখে এতটুকুও লজ্জার চামড়া নেই, সব কিছু বেচে খেয়ে ফেলেছে, এরকম একটা ব্যাপার মৌলবাদীদের কাছে। তারা বলছে যে সারা বিশ্ব এখন উঠে পড়ে লেগে গিয়েছে আমাদেরকে বদনাম করার জন্য। তারা দেখাতে চাইছে যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। তো এই যে তহিদ সাহেব, আমি আপনার কাছে ভদ্রভাবে প্রশ্ন করছি, আপনি যে কথা বলেছেন এবং আপনার গলা টিপে ধরা গণমাধ্যম যতটুকু হিম্মত করে এই খবরগুলো ছেপেছে, সেটার উপরে ভিত্তি করে এখন আপনি কি বলবেন? আমি একজন ভারতীয় হয়ে আপনার কাছে এই প্রশ্নটা করছি। গত পরশুদিন এই 29শে নভেম্বর এই যে ঘটনাটি ঘটেছে, একদল মৌলবাদী দুর্বৃত্তরা এসে স্লোগান দিয়ে এইভাবে ইটপাটকেল ছুঁড়েছে, হামলা চালিয়েছে, আশেপাশের দোকান ভাঙচুর করেছে। এটা তো ভারতীয় সংবাদ মাধ্যম বলছে না, আপনার দেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যম বলছে। বিডি নিউজ 24 আমি দেখালাম, দৈনিক ইত্তেফাক আপনাকে দেখালাম। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাতে যে কয়েকশো মানুষ এসে স্লোগান দিয়েছিল, ইট পাটকেল ছুঁড়েছে, ভাঙচুর করেছে, তাদের কজনের বিরুদ্ধে আপনারা মামলা দায়ের করেছেন? তাদের কজনকে আপনার পুলিশ খোঁজার চেষ্টা করেছে? উত্তর কি তহিদ হোসেন? উত্তরটা আমরা ভারতীয়রা চাইছি। আমরা ভারতীয়রা সহ সারা বিশ্ব আপনার দেশের সরকারকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু এই ঘটনার উত্তর কি দেবেন আপনি? আপনি বলছেন আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে কোনো নির্যাতন হয় না, ভারত সহ সারা বিশ্ব আমাদেরকে বদনাম করতে চাইছে। তাহলে এই ঘটনার উত্তর কি দেবেন? এই মৌলবাদীরা কারা? যারা এখানে এসেছিল এরা কারা? এদেরকে কি খোঁজারও চেষ্টা করেছেন একটু? পুলিশ এসে দুই পক্ষকে মিটিয়ে চলে গিয়েছে। কেন মেটাবে? যে হিন্দুদের উপরে এই যে দেখছেন এখানে হামলা চালানো হয়েছে, ইটপাটকেল ছোড়া হয়েছে, এরা তো কোথাও যায়নি। কয়েকশো মৌলবাদী এসেছিল, তাহলে দুই পক্ষের মধ্যে মেটানোর কি হলো? দুষ্কৃতীরা এসে ইটপাটকেল ছুঁড়ে গিয়েছে, আর আপনার প্রশাসন এসে মিটমাট করে তাদেরকে পাঠিয়ে দিয়েছে, তাদের কাউকে গ্রেপ্তার করেনি এই অন্যায়ের জন্য। এটা যদি হিন্দুদের উপরে না হয়ে অন্য কোনো একটা ঘটনা হতো, তাহলে এক্ষুনি শত শত আন্দোলন শুরু হয়ে যেত, শত শত হুঙ্কার শুরু হয়ে যেত, তাই না তহিদ সাহেব? তো সুতরাং সারা ভারত সহ সারা বিশ্ব এখন যেটা করছে সেটা সত্য করছে। আপনারা যে আপনাদের যে চরিত্র, আপনাদের সরকারের যে চরিত্র, যে এজেন্ডা, যে লক্ষ্য, সেটা সারা বিশ্ব এখন ধীরে ধীরে বুঝতে শিখে গিয়েছে তহিদ সাহেব। সেই জন্যই সারা বিশ্ব এখন আপনাদের বিরুদ্ধে যাচ্ছে। এবং বাংলাদেশবাসী, বিশেষ করে আওয়ামী লীগের সমস্ত সমর্থকদের এটা একটা ভালো খবর যে তহিদ হোসেন নিজের মুখেই স্বীকার করে নিলেন যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ সরকারের বিপক্ষে এখন সারা বিশ্ব যেতে শুরু করেছে। তিনি নিজের মুখেই বললেন না যে ভারত সহ সারা বিশ্ব উঠে পড়ে লেগে গিয়েছে আমাদেরকে বদনাম করার জন্য। সুতরাং সারা বিশ্বের সমর্থন হারিয়েছে
এই সার্কাস পার্টির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার ওই যে গোল্ড মেডেল যেটা রয়েছে, স্বর্ণ মুকুট, সেটা এখন মাটির মুকুটে পরিণত হয়েছে। ওটার আর 2 পয়সা মূল্য নেই। সুতরাং এই যে সমর্থন হারানোর যে বিষয়টা সারা বিশ্বে, এটা সবে তো শুরু হয়েছে তৌহিদ সাহেব। আরও 6টা মাস যেতে দিন, ট্রাম্পকে একবার গদিতে বসতে দিন, তারপরে দেখবেন সারা বিশ্বের সমর্থন এবং সারা বিশ্ব থেকে কিভাবে চাপ আসতে থাকে আপনাদের উপরে। সবে তো শুরু করেছেন। আফগানিস্তান, সিরিয়া বানাতে চাইছে না তারা, আপনারা বানিয়ে দিয়েছেন ইতিমধ্যে, সেই পথে হাঁটা শুরু করে দিয়েছেন। তা না হলে এরকম একটা ঘটনা হওয়ার পর আপনারা কেন অ্যাকশন নেননি? এই কয়েকশো মানুষকে পুলিশ এসে কেন মিটমাট করে দিয়েছে? কারা এরকম একটা ঘটনা ঘটালো সংখ্যালঘুদের উপরে? এর তদন্ত হওয়া উচিত, তাদেরকে ধরে সঠিক শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেটা আপনারা করেননি। কেন করেননি? কিসের? ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন ভারত বাংলাদেশ যুদ্ধ কিন্তু ইতিমধ্যে শুরু হওয়ার পূর্বে শুরু হতেই যাচ্ছে। ভারত কিন্তু চাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামটা দখল করতে, এবং ভারতের হিন্দুরা যেভাবে খেপে গেছেন চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করার পর, ভারতের প্রত্যেকটা হিন্দু একদম খেপে গিয়েছেন। তারা বলতেছেন চিন্ময় কৃষ্ণদাস প্রভুর মুক্তি চাই, আর না হয় ভারত আমরা দখলে চাই। তো বন্ধুরা, খুবই টান উত্তেজনা শুরু হয়ে গেছে। এখন জানি না কি হবে বাংলাদেশের এবং কি হবে ভারতের, এখনও সঠিক পরিস্থিতি বলা যাচ্ছে না। এমন নিত্য নতুন নিউজ সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবার আগে আমাদের এই আপডেট খবরটি আপনারাই জানতে পারবেন।